হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, লুমেন লার্ন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুব্রদীপ শুভ। গত ক্লাসে আমরা দেখেছিলাম গ্রুপের মৌলগুলোকে কিভাবে মনে রাখা যায়। আজকে আমরা ব্লক মৌলগুলো সম্পর্কে জানব। পর্যায় সারণীর মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, একটা হচ্ছে এফ ব্লক। আজকে আমরা এই ব্লক মৌলগুলোকে চিনব এবং জানব। তো প্রথমে আসি হচ্ছে এস ব্লক মৌলসমূহ। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলসমূহকে বলা হয় এস ব্লক মৌল। এখন সংজ্ঞা অনুযায়ী যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। এখন গ্রুপ 1 এর মৌল থেকে যদি আমি উদাহরণ দেই, তাহলে ধরো সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখানে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আসবে 1s2 2s2 2p6 3s1। এই সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি প্রধান শক্তি স্তরের এস অরবিটালে প্রবেশ করেছে। এই জন্য সর্বশেষ ইলেকট্রন যেহেতু এস অরবিটালে প্রবেশ করেছে, এই জন্য সোডিয়ামকে আমরা এস ব্লক মৌল হিসেবে বলতে পারি, ধরতে পারি। অতএব গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে সকল মৌলগুলো আমরা দেখতেছি, এইগুলা মৌল সবাই হচ্ছে এস ব্লকের অন্তর্গত। এখন আমরা পি ব্লক সম্পর্কে আলোচনা করব। পি ব্লক মৌলগুলা কি? যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করবে সে সমস্ত মৌলকে বলা হবে হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলগুলো হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যে যতগুলা মৌল আছে ওইগুলাকে হচ্ছে পি ব্লক মৌল বলা হয়। এখন এস ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 14টি আর পি ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 36টি। অতএব গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যে 36টি মৌল আছে এই মৌলগুলোকে বলা হবে হচ্ছে পি ব্লক মৌল। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখব যে এই সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি আসলে পি ব্লকে বা পি অরবিটালে প্রবেশ করে কিনা। এখন দেখি আমি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় 1s2 2s2 2p3। অতএব নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটি পি ব্লকে প্রবেশ করেছে। এই জন্য এই নাইট্রোজেনকে পি ব্লক মৌল হিসেবে ধরা হয়। গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যে সকল মৌল আছে সবগুলা মৌলেরই সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করবে। এই জন্য গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে পি ব্লক মৌল বলা হয়। এরকম পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি এবং এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। এখানে গ্রুপ 18 এর প্রথম মৌল হচ্ছে হিলিয়াম। এটা গ্রুপ 18 এর মৌল হওয়া সত্ত্বেও এটা এস ব্লক মৌলের অন্তর্গত, কারণ এই হিলিয়ামকে আমরা ইলেকট্রন বিন্যাস যখন করব তখন আমরা দেখতে পাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এবং এর সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। অতএব হিলিয়াম গ্রুপ 18 এর মৌল হইলেও হিলিয়াম হচ্ছে এস ব্লকের অন্তর্গত। এখন আমরা জানবো ডি ব্লক মৌল কোনগুলা। যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে ডি ব্লক মৌল বলা হবে। গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 11 পর্যন্ত মৌলগুলাই হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত যে যতগুলা মৌল আছে সেগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এখন আমরা ডি ব্লক মৌলের একটা অথবা দুইটা উদাহরণ জানবো।
ফেরাস এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। যদি ফেরাসকে ইলেকট্রন বিন্যাস করা যায় তাহলে কি দাঁড়াবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। আহ্বায়ন নীতি অনুসারে প্রধান শক্তি স্তর এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর ভিত্তি করে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে 3d এর মান 4s এর মানের থেকে বেশি, অতএব এই পর্যন্ত ইলেকট্রন এসে 3p থেকে ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করবে, তারপর 3d তে প্রবেশ করবে। তাহলে আমরা এখন দেখি যে কতগুলো ইলেকট্রন এই পর্যন্ত লিখলাম। 2 4 10 12 18। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা, 20 এবং এখানে থাকবে হচ্ছে 6টা। এই হচ্ছে ফেরাসের ইলেকট্রন বিন্যাস। তাহলে ফেরাসের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করেছে। 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার আগে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, অতএব এরপরে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো হচ্ছে 3d তে প্রবেশ করবে। তাহলে আমরা বলতে পারি সর্বশেষ ইলেকট্রনটি আসলে 3d তে প্রবেশ করেছে। এই জন্য ফেরাসকে বলা হবে হচ্ছে ডি ব্লক মৌল। আমরা আরো একটি উদাহরণ দেখি। নিকেল, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s2। 2 4 10 12 18, 2 হচ্ছে 20, এখানে হচ্ছে 8। অতএব নিকেলের সর্বশেষ ইলেকট্রনটিও 3d অরবিটালে প্রবেশ করেছে। এই জন্য নিকেলকেও বলা হবে হচ্ছে ডি ব্লক মৌল। এখন যদি আমরা জিঙ্কের দিকে তাকাই, জিঙ্কের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। এখানে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 4s2 3d10। তাহলে সর্বশেষ ইলেকট্রনটি আসলে এই 3d তে প্রবেশ করেছে আহ্বায়ক নীতি অনুসারে। তাহলে জিঙ্ক হচ্ছে ডি ব্লক মৌলের অন্তর্গত। তবে ভাইয়া এইখানে একটু কাহিনী হচ্ছে, এই ডি ব্লক মৌলের মধ্যে কিছু কিছু মৌল আছে যাদেরকে অবস্থানান্তর মৌল বলা হয়। তাহলে অবস্থানান্তর মৌল কি জিনিস এটা আমরা এখন জানব। যে সমস্ত ডি ব্লক মৌলগুলো ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে তাদেরকে অবস্থানান্তর মৌল বলা হবে। তাহলে অবস্থানান্তর মৌল কোনগুলা থাকবে না কোনগুলা হবে না সেটা হচ্ছে ডি ব্লক মৌলের মধ্যে ডি অরবিটালে যেগুলা সম্পূর্ণভাবে পূর্ণ হবে ডি অরবিটাল তাদেরকে আমরা অবস্থানান্তর মৌল বলবো না। অবস্থানান্তর মৌল বলবো তাদেরকে যে সমস্ত ডি ব্লক মৌলের ডি অরবিটালে ইলেকট্রনগুলা আংশিকভাবে পূর্ণ থাকবে। তাহলে অবস্থানান্তর মৌল হিসেবে এখানে আমরা দেখতে পারি যে এখানে নিকেলের ক্ষেত্রে ডি ব্লক আংশিকভাবে পূর্ণ, কেননা ডি অরবিটাল সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধারণ করতে পারে, সেখানে নিকেলের ক্ষেত্রে ডি অরবিটালে 8টি ইলেকট্রন আছে। তার মানে নিকেল আংশিকভাবে ডি অরবিটাল পূর্ণ, এই জন্য নিকেলকে অবস্থানান্তর মৌল বলা হবে। এখানে ফেরাস ডি অরবিটালে 6টি ইলেকট্রন দ্বারা পূর্ণ, অতএব ফেরাস হচ্ছে আংশিকভাবে ডি অরবিটাল পূর্ণ, এই জন্য ফেরাসকে বলা হবে অবস্থানান্তর মৌল। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ডি অরবিটালে 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, এই জন্য যেহেতু 10টি ইলেকট্রন থাকতে পারে এবং 10টি ডি অরবিটালে প্রবেশ করেছে এই জন্য জিঙ্ককে আমরা অবস্থানান্তর মৌল হিসেবে ধরতে পারবো না। এখন ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে
ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41 এবং 40। 1979 সালের আগে ডি ব্লক মৌলের সংখ্যা ছিল 41 এবং বর্তমানে ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 40। এখন আমরা জানলাম এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি, পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি, ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি, অথবা কেউ কেউ বলে হচ্ছে কোনো কোনো বইয়ে আছে 40টি। 41টি হিসাব ছিল 1979 সালের আগে, কিন্তু বর্তমানে আধুনিক যুগে বর্তমান সময়ে ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 40। এরপরে ভাইয়া আমরা আসবো হচ্ছে এফ ব্লক মৌলের ক্ষেত্রে। এফ ব্লক মৌল হচ্ছে কোনগুলা, আমরা এগুলা দেখবো এখন। তার আগে জানবো এফ ব্লক মৌলগুলা কি এবং এফ ব্লক মৌল কাকে বলে। যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করবে তাদেরকে এফ ব্লক মৌল বলা হয়। এফ ব্লক মৌল হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ, এবং অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে বলা হবে হচ্ছে এফ ব্লক মৌল। এই ল্যান্থানাইট সিরিজের মৌল হচ্ছে পারমাণবিক সংখ্যা 57 থেকে শুরু করে 71 পর্যন্ত যাদের, তারা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। এবং পারমাণবিক সংখ্যা 91 থেকে শুরু করে 103 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা, তারা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে ল্যান্থানাইট সিরিজ কোন মৌলগুলা যাদের পারমাণবিক সংখ্যা 57 থেকে শুরু করে 71 পর্যন্ত, তারা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। এবং অ্যাক্টিনাইট সিরিজ কোনগুলা, সেগুলো হচ্ছে 91 থেকে 103 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা, তাদেরকে আমরা অ্যাক্টিনাইট সিরিজ হিসেবে ধরব। এই ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজকে বলা হবে হচ্ছে এফ ব্লক মৌল। এখন এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27 অথবা 28। 1979 সালের আগের যে সিলেবাস, সেই অনুযায়ী এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি, কিন্তু আধুনিক পর্যায় সারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 28টি। তাহলে আমরা বলতে পারি যে এফ ব্লক মৌলের সংখ্যা 27 অথবা 28। তাহলে এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14, পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36, ডি ব্লক মৌলের সংখ্যা যদি হয় 40, এফ ব্লক মৌলের সংখ্যা তখন হচ্ছে 28। এই মোট 118টি মৌল নিয়ে পর্যায় সারণী গঠিত। তো আজকে আমরা জানলাম এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। আজকের মতো এই পর্যন্তই। লুমেন লার্ন একাডেমির সাথেই থাকুন।